আপনি যদি সুইডেনে নতুন হয়ে থাকেন বা আপনার পরিচিত কেউ এইবার সুইডেনে আসছে, তাহলে এই ভিডিওটা আপনি তাকে পাঠাইতে পারেন অথবা মেনশন করে দিতে পারেন। এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও তাদের জন্য যারা বাংলাদেশ থেকে এইবার সুইডেনের যে কোনো ইউনিভার্সিটিতে অফার লেটার পেয়েছেন। অভিনন্দন আপনাদের। আমি এই ভিডিওটাতে ঠিক 3টা শ্রেণীর স্টুডেন্টদের জন্য আমি কথা বলবো, এবং তারা অফার লেটার কালেক্ট থেকে শুরু করে সুইডেনে 1 সপ্তাহ পর্যন্ত কি করা প্রয়োজন, কি করা দরকার নাই, এবং কোনটা করলে আপনার কাছে মনে হবে না যে আমি বাইরের একটা দেশে আসছি, সো এখন হতাশ হয়ে যাচ্ছি, কোথায় যাব, কি করব, কি না করব। আমি আমার এই ভিডিওটাতে পুরোটা বিশ্লেষণ করব, পুরোটা জানাবো, কোথা থেকে কি করবেন, লিঙ্ক সহ, স্থান সহ সমস্ত কিছু আমি এখানে দিব। এবং আপনাদের জন্য সব থেকে বেশি সহজ একটা দিব, সেটা হইতেছে বিশেষ করে সুইডেনের যে কোনো ইউনিভার্সিটি, আর বিশেষ করে আমি বলবো উপসালাতে, যারা উপসালা ইউনিভার্সিটি বা এসএলইউ ইউনিভার্সিটিতে আসতেছেন তাদের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। সেখানটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন যে আপনারা সুইডেনে নামার পরে কিভাবে যাবেন, কত নাম্বার বাসে যাবেন, এবং কোন এরিয়াতে আপনার বাসা বা ইউনিভার্সিটি, সেখানে কিভাবে কালেক্ট করবেন, বা বিশেষ করে উপসালার মধ্যে যে কোনো জায়গার যে কোনো অসুবিধা, যে কোনো কিছু জানার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আমি লিঙ্ক সহ দিয়ে দিব, যেখানে ঢুকে ঢুকে আপনারা এক এক করে মাইগ্রেশনে ঢুকে কী করতে হবে বা কোথায় কী ঢুকে কী করতে হবে দিয়ে দেবো, যেগুলো আপনার আলাদাভাবে খোঁজ নিয়ে দেখার কোনো প্রয়োজন হবে না। আপনি একবারে সেখান থেকে ঢুকে আপনি খোঁজগুলো নিতে পারবেন। আর যদি কোনো প্রয়োজন হয়ে থাকে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন, সেখানটাতে আমি আপনাকে সমস্ত কিছু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। সো শুরু করি আমরা। স্টেপ 1, অফার লেটার অ্যাকসেপ্ট করুন। আপনারা ইউনিভার্সিটি পোর্টালে যান, ইউনিভার্সিটি পোর্টালে যেয়ে লগ ইন করে সেখান থেকে অফার লেটার অ্যাকসেপ্ট করুন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সেখানে অ্যাডমিশন ফি দিতে হতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার ডেডলাইনটা মিস করবেন না। স্টেপ 2, টিউশন ফি বা পেমেন্ট যদি প্রযোজ্য হয়। যারা আপনার স্কলারশিপ নিয়ে আসছেন তাদের অ্যাকচুয়ালি এটার জন্য প্রয়োজন হবে না। আর সুইডেনের বেশিরভাগ নন ইউ কান্ট্রি, বিশেষ করে আমরা যারা আসছি এশিয়া থেকে, যারা আসছি তাদেরকে টিউশন ফি দিতে হয়। সো টিউশন ফি দিতে হয়, তার মানে আপনি হইতেছে আপনার পুরো টিউশন ফি দেওয়া লাগবে না, আপনার একটা সেমিস্টার বা একটা ইনস্টলমেন্ট আপনাকে পে করে আসতে হবে। আর যেটা আপনি পে করতেছেন এই পে রিসিপ্টটা অবশ্যই আপনি কালেক্ট করে রাখবেন, কারণ এটা আমাদের পরে ভিসার জন্য যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমাদের এটা লাগবে। স্টেপ 3টা হইতেছে রেসিডেন্ট পারমিট, বা আমরা যেটা স্টুডেন্ট ভিসা বলবো, সেটা অ্যাপ্লাই করা। সুইডেনে স্টুডেন্ট ভিসা বলা হয়, কিন্তু নর্মালি এইটা হইতেছে রেসিডেন্ট পারমিট অফ স্টাডিজ, কারণ এখানে রেসিডেন্ট পারমিট বিভিন্ন রকম ধাপে দেওয়া হয়। যারা ওয়ার্ক পারমিটে থাকে তারা এখানে রেসিডেন্ট পারমিট ফর ওয়ার্ক পারমিট হয়, যারা স্টুডেন্ট হিসাবে তারা আসে এখানে তাদের জন্য বলা হয় হইতেছে রেসিডেন্ট পারমিট অফ স্টাডিজ। এটা অ্যাপ্লাই করতে হবে হইতেছে আপনার মাইগ্রেশনে যায়। আমি আপনাকে এখানে একটা কিউআর কোড দিয়ে দিব, এই কিউআর কোড স্ক্যান করে আপনি মাইগ্রেশনে সরাসরি ঢুকতে পারবেন, অথবা migrationsverket.se আমি এখানে লিখে দিব, migrationsverket.se আপনি এইখানে ঢুকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে? অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন হবে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট। ভ্যালিড পাসপোর্ট বলছে এই জন্য যে ন্যূনতম 2 বছরের জন্য আপনার ভ্যালিডিটি থাকে আপনার পাসপোর্টে, ন্যূনতম 2 বছরের জন্য থাকে, নতুন হলে তো কোনো কথাই নাই। অ্যাডমিশন লেটার থাকতে হবে, আপনার হচ্ছে টিউশন ফি যে আপনি জমা দিলেন, প্রথমে বললাম টিউশন ফি জমা দিবেন, সেই টিউশন ফি এর রিসিট পেপার থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট। এটা নিয়ে আমি পরের স্টেপে কথা বলবো, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত কথা বলবো। আরেকটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সটা লাগে কি জন্য জানেন? কারণ আপনি যে প্রোগ্রামে আসতেছেন, আপনার এই প্রোগ্রামটা কত বছরের, যদি আপনার 2 বছরের প্রোগ্রাম হয় তাহলে অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্স নর্মালি লাগে না, কিন্তু আপনি যদি 1 বছরের কমে আসেন তাহলে আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে। এবং স্টেপ 4, প্রুফ অফ ফান্ডস বা ব্যাংক স্টেটমেন্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রমাণ করে যে আপনি সুইডেনে থাকা খাওয়া চালায় যেতে পারবেন। সো 2026-এর অনুযায়ী প্রত্যেক মাসে আপনার 10,314 ক্রাউন, আমি ক্রাউনে বলছি, সুইডিশ ক্রাউনে বা সেক বা ক্রাউন যে কোনো তার আপনি বলতে পারেন। আর মানে কি দাঁড়াচ্ছে, প্রত্যেক বছর 1,25,000 ক্রাউন আপনার অ্যাকাউন্টে যেন থাকে। সো 1 বছরের একটা ব্যাংক স্টেটমেন্টে আপনার 1,25,000 ক্রাউন এই পরিমাণ আপনার বাংলাদেশি কারেন্সি আপনার অ্যাকাউন্টে থাকলেই হবে। এখন অনেকেই জিজ্ঞেস করে কি যে ব্যাংক স্টেটমেন্টটাকে আমার নিজের নামে থাকতে হবে? হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট আপনার নিজের নামে থাকাটা সব থেকে বেস্ট। আর যদি অন্য কারোর নামে থাকতে চাই সেটা হচ্ছে আপনার কো অ্যাপ্লিকেন্ট, মানে আপনার যে স্পাউস সাথে আসতেছেন তার নামে থাকলেও হবে, কিন্তু আপনি আপনার বাবা, চাচা, মামা, খালার নামে থাকলে হবে না নর্মালি।
আসছি স্টেপ 5, বায়োমেট্রিক বা অ্যাম্বাসি ফেস করা বা অ্যাম্বাসি ভিজিট করা। এটা এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে কি যে আপনার যখনই আপনার অ্যাপ্লিকেশনের এই প্রসেসগুলো হয়ে গেছে তখনই আপনি সাথে সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন সুইডিশ অ্যাম্বাসিতে। বাংলাদেশে যেটা আছে সুইডিশ অ্যাম্বাসিতে আপনি কল করে বা মেইল করে যেভাবে হোক না কেন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, কারণ ওই টাইমে সবাই এত বেশি অ্যাপয়েন্টমেন্ট নেয় যে আপনি লং একটা কিউতে পড়ে যেতে পারেন। সো আগে থেকে আপনি যদি যোগাযোগ করেন, আগে থেকে যদি আপনি মেল বা ফোন দেন, তাহলে আপনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট একটু আগে থেকে পাবেন। সেখানে যাবেন, সেখানে যাওয়ার পরে আপনার হচ্ছে ছবি নিবে এবং একটা ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং একটা ইন্টারভিউ হইতে পারে যে আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, কোন প্রোগ্রামে যাচ্ছেন, কতদিনের প্রোগ্রামে যাচ্ছেন, এই টাইপসের কিছু একটা ইন্টারভিউ। সো এটা খুব বেশি কঠিন কিছু একটা হবে না হয়তো। স্টেপ 6, কতদিন সময় লাগতে পারে? এটা নর্মালি সময় লাগে হইতেছে 1 থেকে 3 মাস সময় লাগে। সো আপনি যদি আগে 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 যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন তাহলে হয়তো আপনি একটু আগে আগে পেয়ে যাবেন। তবে এই ডিসিশনটা পাবেন হইতেছে আপনি মাইগ্রেশন এজেন্সি থেকে আপনি এই ডিসিশনটা আসবে। আপনার মাইগ্রেশন এজেন্সি থেকে আপনাকে মেইল করবে আর কি, সেই মেইলে আপনাকে এই ডিসিশনটা জানাই দেওয়া হবে। সো মাইগ্রেশন থেকে যখন আপনি মেইলটা পেয়ে যাচ্ছেন, এখন আসছে স্টেপ 7, রেসিডেন্ট পারমিট কার্ড কালেক্ট করতে হবে। সো আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ওই সেই সুইডিশ অ্যাম্বাসিতে আপনি যাবেন, যাওয়ার পরে সেখান থেকে কার্ড কালেক্ট করবেন। কার্ড কালেক্ট করতে গেলে সেইখান থেকে কর্মীরা কিছু কিছু করে টাকা চায় আমি জানি। তারা একটু গোপনে ডেকে নিয়ে যে কিছু টাকা মিষ্টি খাওয়ার জন্য চাই। যাই হোক, এটা ফান ছিল, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এই কার্ডটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আপনার অন্যান্য পেপার্স যেমন ইম্পর্ট্যান্ট, আপনার পাসপোর্ট যেমন ইম্পর্ট্যান্ট, এই কার্ডটা অনেক ইম্পর্ট্যান্ট। এই কার্ড ছাড়া আপনি সুইডেনে কোনোভাবে প্রবেশ করতে পারবেন না। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে, যারা স্পাউস বা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন, রিকোয়ার্ড ডকুমেন্ট থাকে তাদের জন্য যে এই ডকুমেন্টসগুলা লাগে। যেমন 1 হইতেছে ম্যারেজ সার্টিফিকেট লাগে, 2 হইতেছে প্রুফ অফ রিলেশনশিপ লাগে, 3 নাম্বারটা থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং থাকলে অনেক ভালো, সেটা হচ্ছে অ্যাডিশনাল ফান্ড যদি আপনাদের থাকে। একটা অ্যাডিশনাল ফান্ড যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনাদের বিলিভ করতে সুবিধা হয়। সুইডিশরা আবার একটু বিলিভ কম করে। তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হইতেছে রিলেশনশিপটা জেনুইন, এই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে। আপনি যদি এই জিনিসটা প্রুফ না করতে পারেন, লং টার্ম অথবা আপনাকে একাই আসতে হইতে পারে। আর একটা কমন কোশ্চিন থাকে যে সেখানে যাওয়ার পরে জব করতে পারবে কিনা, যে স্পাউস আছে সে জব করতে পারবে কিনা। আমি এই কোশ্চিনে অ্যান্সার দেওয়ার জন্য একটু সহজভাবে কথাটা বলবো। সেটা হইতেছে কি, মেন অ্যাপ্লিকেন্ট অ্যান্ড কো অ্যাপ্লিকেন্ট। যিনি পড়ালেখা করতে আসছেন তিনি মেন অ্যাপ্লিকেন্ট, আর যিনি সাথে আসছেন তিনি কো অ্যাপ্লিকেন্ট। সো কো অ্যাপ্লিকেন্টের জন্য ফুল টাইম ওয়ার্ক আছে, আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, কোনো লিমিটেশন নাই যে আপনি এত পার্সেন্ট বা এত পার্সেন্ট কাজ করতে পারবেন। আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, ইভেন আপনি আলাদাভাবে ওয়ার্ক পারমিটেও যাইতে পারবেন। স্টেপ 8, ফ্লাইট বা ট্রাভেল প্রিপারেশন। ফ্লাইট বা ট্রাভেল প্রিপারেশন আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো অ্যাপস ট্যাপস থেকে না কেটে আপনি সরাসরি হইতেছে যে এয়ারলাইন্সে আসতে চাচ্ছেন সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে যান এবং সেখান থেকে আপনারা টিকিট কালেক্ট করেন। সেটা সব থেকে বেশি সহজ হবে। যেমন কাতারে গেলে আপনি কাতারের ওয়েবসাইট থেকে কাটতে পারেন, এমিরেটসের ওয়েবসাইট থেকে কাটতে পারেন, আপনার হচ্ছে তার্কি ওয়েবসাইট থেকে কাটতে পারেন, চাইনিজ, এখন চায়না নতুন শুরু হয়েছে, সো চায়নাদের ওয়েবসাইট থেকে আপনি কাটতে পারেন। সো সেখান থেকে আপনি যদি কাটেন তাহলে আপনি 25 কেজি প্লাস ওজন পাবেন, বা সেখানে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেওয়া আছে, আপনি সব কিছু এখান থেকে নিতে পারবেন। আর যেহেতু বাংলাদেশ থেকে আমরা আসতেছি এবং 1 বছরের বেশি সময় ধরে আমরা থাকবো, সো আমাদের অনেক প্রিয় জিনিস আমরা আনতে চাই এবং আমার ওজন নিয়ে অনেক ঝামেলা হয়। আমি সেই হিসাবে আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি। অবভিয়াসলি এটা হেল্পফুল সাজেশন, তাদের পক্ষ হয়ে আমি কোনো করতেছি না। সেটা হইতেছে যে আমার পরিচিত আমি একজনকে চিনি, তিনি হইতেছে এই এয়ারলাইন্সের টিকিট সেল করে থাকে। সো আপনি তার থেকে হেল্প নিতে পারেন। তাকে হোয়াটসঅ্যাপে আমি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, নাম সহ, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং সেখান থেকে সুবিধাটা কি হবে আপনার, আপনি ওজন বেশি পাবেন। আপনি যেমন এয়ারলাইন্স থেকে কাটলে আপনি সেখানে 25 কেজির উপর, আপনি 25 কেজি প্লাস পাচ্ছেন, এবং আপনি যদি এনার থেকে কাটেন তাহলে আপনি সেখানে 40 কেজির উপরে আপনি ওজন পাইতেছেন। সো ইটস এ বিগ ডিফারেন্স আমার মনে হয়, এবং আসার সময় অনেক কিছু নিয়ে আসতে ইচ্ছা করে, যে কারণে আমাদের মনে হয় যে ওজনটা বেশি থাকাটা আমাদের জন্য অনেক ভালো হয়, আমাদের জন্য অনেক সহজ হয় আর কি। এই জন্যই বললাম আপনি এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর না পারলে আপনি ওয়েবসাইট যে কোনো জায়গা থেকে আপনি কেটে নিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিকিট, আপনাদের যখন টিকিট বুক করা হয়ে গেছে আপনার টিকিটটা হার্ড কপিতে রূপান্তর করে নেন, আপনার টিকিটটা প্রিন্ট করে নেন। ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো প্রিন্ট করে সাথে নিলে সেটা একটু সুবিধা হয়, মাঝে মাঝে একটু ভোগান্তি থেকে আমাদের মনে হয় একটু রিলিভ হওয়া যায় আর কি। সো ওইটা হার্ড কপি করে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন, এটা সুবিধা হবে।
স্টেপ 9 যেটা অনেক ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। সো অ্যাকোমোডেশন বাংলাদেশের থেকে সুইডেনে অ্যাকোমোডেশন খোঁজাটা অনেক টাফ। যদি খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল না থাকে তাহলে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে যাওয়া হয়। এবং আমার জানা মতে এরকম অনেক পাবলিক আছে যারা বাংলাদেশে বসে সুইডেন থেকে হাউজিংয়ের জন্য টাকা সেন্ড করছে বা বাসা ভাড়া অলরেডি নিয়ে নিয়েছে, কিন্তু আসার পর দেখছে সেটা হচ্ছে ফ্রড বা সেখান থেকে অনেক ঝামেলা হয়েছে, টাকা মায়েরা দিছে, এই টাইপসের অনেক কিছু হয়ে গেছে তাদের মধ্যে। সো আমি যে জিনিসটা আপনাদের সবসময় প্রিফার করব সেটা হইতেছে যে না জেনে আপনি কারো কাছে টাকা দেওয়া দরকার নেই। আপনি যে ইউনিভার্সিটিতে আপনি অফার লেটার পাইছেন, যে ইউনিভার্সিটিতে আপনি কমপ্লিট করছেন, সেই ইউনিভার্সিটির হাউজিং আছে। আপনি ইউনিভার্সিটির হাউজিংয়ে আপনি এখনই অ্যাপ্লাই করেন। ইউনিভার্সিটি হাউজিংয়ে যদি আপনি যত দ্রুত অ্যাপ্লাই করবেন তত দ্রুত আপনি এটা পাবেন, কারণ তখন অনেক স্টুডেন্ট আছে তো ওরা অ্যাকচুয়ালি দিয়ে কভার করতে পারে না, সো একটা ঝামেলা সেখানে হয়ে যায়। সো আপনি হাউজিংয়ে ট্রাই করেন। আর হাউজিংয়ে যদি ট্রাই করেও না হয়েছে তখন এইখানে আসেন এইরকম কোনো বন্ধু বা বড় ভাই বা বড় বোন বা যারা এখানে আছে তাদের সাথে আপনি যোগাযোগ করেন, এবং যদি আপনি না চিনেন না জানেন তাহলে তাকে টাকা খামাখা সেন্ড করে আপনি ধরাটা খাবেন না সেখান থেকে। সো আগে থেকে অ্যাপ্লাই করুন, আমার মনে হয় আপনি পেয়ে যাবেন স্টুডেন্ট হাউজিংয়ে, যথেষ্ট আছে। স্টেপ 10, শেষ ধাপ এবং খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হইতেছে কি যে সুইডেনে গিয়ে আপনি কি করবেন। আপনি সুইডেনে ফার্স্ট এয়ারপোর্টে নামার পরপরই দৌড়াই আপনার সিম কেনার কোনো প্রয়োজন নেই, কারণ সুইডেনে সিম ফ্রি পাওয়া যায়। সো দৌড়াই আপনি সিম কিনতে যাবেন না। এয়ারপোর্টে আপনার হচ্ছে আছে, ওয়াইফাই আছে, এবং আপনি ট্রেন বা বাসে আপনি এখানে ওয়াইফাই পাবেন। সো সিম দৌড়াদৌড়ি কেনার কোনো দরকার নেই। যে কোনো গ্রোসারি শপ বা যে কোনো শপে গেলে আপনি সিম দেখবেন এমনি ঢোকার সময়ই অনেকগুলো সিম আছে, যে কোনো একটা সিম নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। বা এয়ারপোর্টেও আপনি অনেক জায়গায় দেখবেন যে এরকম সিম আছে, আপনি সেখান থেকে নিয়ে সিম ঢোকাবেন, দেন রেজিস্ট্রেশন করবেন। আপনি পরে আপনি চাইলেই সেখান থেকে আপনি মেগাবাইট বা যেটা আপনি চান আপনি সেখান থেকে আপনি রিসার্চ করে নিতে পারবেন। 2 হইতেছে যেহেতু আপনি অনেক ফাস্ট ফ্লাইটেও যদি আপনি আসেন, আপনার ট্রানজিট সহ 11 থেকে 12 ঘন্টার একটা জার্নি হবে। সো অনেক টায়ার্ড থাকবেন, বাসায় যে কিছু খাবেন। আমার মনে হয় এয়ারপোর্ট থেকে আপনি কিছু খাবার কিনে নিয়ে যেতে পারেন। সেখানে ম্যাকডোনাল্ডসের খাবার দাবার সেখানে পাওয়া যায়। আপনি সেখান থেকে কিছু খাবার দাবার আপনি কিনে নিয়ে বাসায় গেলেন, যা আপাতত খেয়ে আপনি একটা ঘুম দেন, একটা রেস্ট নেন। দেন উঠে প্রথম কাজটা হইতেছে আপনার এরিয়াতে গ্রোসারি শপটা ঘুরে দেখা। সো এখানে অনেক রকমের গ্রোসারি শপ আছে, যেমন মনে করেন আপনার উইলিস আছে, লিডিল আছে, ইকা ম্যাক্সি আছে। সো বিভিন্ন রকমের আছে, সেখানে আপনি দেখতে পারেন। এবং আপনি যদি বাংলাদেশ থেকে আসেন এবং আপনি বাংলাদেশে কিছু গ্রোসারি শপও আপনি এখানে খুঁজে পাবেন। সো সেখানেও একটু ঢু মারলেন, একটু ঘোরাঘুরি করলেন, দেখে আসলেন। দেন মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হইতেছে, আপনি যদি সোমবার এবং শুক্রবারের মধ্যে আসেন, সোমবার থেকে শুক্রবার এখানে অফিসিয়ালি সব কিছু খোলা থাকে, যদি রেড ডেগুলো বাদে আর কি খোলা থাকে, আপনি সোজা আপনার সমস্ত পেপারস যা যা আছে, আপনার ডকুমেন্টস যা যা আছে সেইগুলো নিয়ে আপনি সোজা চলে যাবেন ইস্কাতা ভার্কেতে। আপনি আপনার গুগলে সার্চ দিবেন ইস্কাতা ভার্কেট, আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন, সেইখানে আপনি সরাসরি চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি পার্সোনাল নাম্বারের জন্য অ্যাপ্লাই করে দিবেন ফার্স্ট দিনে। আমি আবারও বলছি, আপনি একটা দিনও নষ্ট করবেন না, কারণ এটার জন্য অনেকটা সময় নেয় এরা। সো পার্সোনাল নাম্বার ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না সুইডেনে। পার্সোনাল নাম্বারটা কি? পার্সোনাল নাম্বার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আপনার বার্থ ইয়ার, বার্থ মান্থ অ্যান্ড বার্থ ডেটের সাথে 4টা ডিজিট যোগ করে ওরা যে পুরো নাম্বারটা বানায়, এই নাম্বারটাকে বলা হইতেছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা পার্সোনাল নাম্বার। এই পার্সোনাল নাম্বারে আপনি অ্যাপ্লাই করে আসবেন ইস্কাতা মার্কেট থেকে। দেন আপনি চলে যাবেন ব্যাংকে, যে কোনো ব্যাংকে আপনি চলে যাবেন। সুইট ব্যাংক যেতে পারেন, হান্দাল ব্যাংক যেতে পারেন, ইকা ব্যাংক যেতে পারেন, যে কোনো ব্যাংক আপনার ওখানে যে ব্যাংক আছে আপনি সেই ব্যাংকে যাবেন। ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলবেন, খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি, কিন্তু ওরা লং টাইম নেয়, এখন 2 থেকে 3 মাসেও সময় নিয়ে নিতে পারে। সো আপনি যত দ্রুত সম্ভব যাবেন, আপনি তত দ্রুত, বড় কিউয়ে না পড়লে আপনার আমার মতে 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে, বা এর থেকে আরও দ্রুত হয়ে যেতে পারে। তবে যত দ্রুত সম্ভব ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন ধীরে সুস্থে আপনি চলে যাবেন আপনার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এরপরে যা যা করার আপনি তো বুঝতেই পারতেছেন যে কি কি করতে হবে। কমন যে মিস্টেকগুলো আপনারা করবেন না সেটা হচ্ছে ফেক ব্যাংক স্টেটমেন্ট আপনি কোনোভাবে শো করবেন না, তারপরে লেট অ্যাপ্লিকেশন করবেন না, তারপরে হইতেছে ভুল ডকুমেন্ট আপনি সাবমিট করবেন না, রিলেশনশিপ ফেক দেখাবেন না। আপনি সুইডেনে আসার পরে যে পার্সোনাল নাম্বার পাইতেছেন, পার্সোনাল নাম্বার মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কারোর সাথে শেয়ার করবেন না। তারপরে হইতেছে মানুষের গুজবে কান দিবেন না মানুষের কথাই, কারণ এখানে সমস্ত কিছু ওপেন, একদম
কোনো কিছু ঢাক গুড়গুড় নাই। আপনি ভিসা সংক্রান্ত কোনো কিছু যদি আপনার জানার দরকার থাকে তাহলে আপনি migrationsworker.ac-তে আপনি ঢুকে যাবেন। আপনার যদি ট্যাক্স বা ইসকাত সম্পর্কে কিছু জানার দরকার থাকে তাহলে আপনি iskataworker.ac-তে আপনি ঢুকে যাবেন। আপনার যেখানে যেটা প্রয়োজন এখানে সমস্ত সার্ভিসগুলো এদের অনলাইনে ওপেন থাকে। সো মানুষের কথা শুনা শুধুই কান্দে ঢোকাবেন, ওই কুন্দে বের করে দিবেন, কারণ এরা অনেক কিছুই বলতে পারে। সো হয়তো সিমিলার মনে হবে, আমি বলছি প্রত্যেকটা পার্সনের কেস প্রত্যেকটা আলাদা আলাদা হয়, কারোর কেস এক হয় না। আপনি যতই বলেন ভাই একসাথে আসছিলাম, একই জায়গায় পড়ালেখা করছিলাম, একই স্যালারি পাইতেছিলাম, না, আপনি আলাদা যেমন পার্সন, উনি যেমন আলাদা পার্সন, আপনার কেসও আলাদা, আপনার সিস্টেমটাও আলাদা। সো এই সমস্ত গুজবে আপনি কান দিবেন না। ফাইনাল টিপস, আপনি সুইডেনে যা কিছু করবেন, যেমন যদি কোথাও কাজের জন্য আপনি যান বা আপনি যাই কিছু করতেছেন না কেন, সম্পূর্ণ সেটা চেষ্টা করবেন নিজের নামে সেটা করার জন্য, এবং অথেন্টিক রাখবেন সেই জিনিসটা। সময় মতো যে কোনো জায়গায় যে কোনো কিছুতে অ্যাপ্লাই করবেন, কারণ এরা খুব টাইম পাংচুয়াল হয়ে থাকে, এরা একদম টাইমলি কাজ করতে পছন্দ করে। যা ভাই আমি আসতেছি, 5 মিনিটের জায়গায় 10 মিনিট বসাবেন না, দরকার হলে 2 মিনিট আগে যান, 5 মিনিট আগে যেয়ে বসে থাকেন, ঠিক আছে? এরা কিন্তু একদম টাইম টু টাইম, মানে 2 মিনিট বললে 2 মিনিট, 1 মিনিট বললে 1 মিনিট, ইভেন এদের বাস ট্রেনও 1 সেকেন্ড এদিক ওদিক করে না। সো টাইমলি এরা ছেড়ে চলে যায়। সো একটু সময় মতো চলাফেরার চেষ্টা করেন। আর ইউনিভার্সিটির মেল নিয়মিত চেক করবেন। আমি আবারও বলছি, মেল নিয়মিত চেক করবেন, নিয়মিত মেল চেক করতে থাকবেন। এদের সব কিছু মেলে পাঠাবে, এবং আপনার যে আপনি স্টুডেন্ট হাউজিংয়ে থাকেন বা আপনি বাসায় থাকেন, আপনার একটা ইনবক্স আছে আপনার বাসার নিচেই, যেখানে দেওয়া আছে চিঠি টিঠি আসে আর কি। এরা প্রচুর পরিমাণ চিঠির প্রথা এখন পর্যন্ত আছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট ওরা চিঠিতেই পাঠাবে, সেটা দেখবেন। আর আমি আবারও আপনাদের বলতেছি, পার্সোনাল নাম্বার বা ব্যাংক আইডি কারোর সাথে শেয়ার করবেন না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস। আর যদি আপনার এরপরে অনেক কিছু জানার থাকে বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আমাকে ওই যে বললাম, আপনি আমাকে ওই হোয়াটসঅ্যাপ করতে পারবেন, অথবা আপনি কমেন্ট করতে পারবেন, আমি সেখানে এসে রিপ্লাই করব। এবং আমার যদি কোনো কিছু মিস হয়ে থাকে বা আপনার জানা আরও কোনো সহজ ওয়ে আছে বা কোনো টিপস আছে, আপনি কমেন্টে করে দিয়ে যেতে পারেন। আমিও দেখব, আমিও শিখব, সবাই দেখবে এবং সবাই জানবে সেই জিনিসটা। ধন্যবাদ।